সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা আলোচনা করব দশম অধ্যায়ের জি অর্থাৎ 10G অধ্যায়টি নিয়ে। এখানে আমরা নির্দিষ্ট যৌগজ সম্পর্কে আলোচনা করব। আমি জানি তোমরা নির্দিষ্ট যৌগজ এর আগে যৌগজীকরণ অধ্যায়গুলোতে এর বিষয়, ব্যবহার এবং প্রয়োগটা দেখে এসেছো। আজকে আমরা নির্দিষ্ট যৌগজে আসলে কি ভিন্নতর, কেন আমরা নির্দিষ্ট যৌগজটা ব্যবহার করি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের লেকচারটি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেসন প্ল্যান অনুসারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজীকরণ। প্রথমেই আমরা এর কিছু বেসিক বিষয় একটু জেনে আসি। আসলে নির্দিষ্ট যৌগজীকরণ বিষয়টা কি এবং নির্দিষ্ট যৌগজীকরণ কেন আমরা ব্যবহার করি এবং কোথায় এটা আসলে কোনভাবে বা কি কারণে এটা প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি, সেই বিষয়টি আমাদের প্রথম প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, দেখা যাক। মনে করো যে আমরা যে কোনো একটা কার্ভ এখানে ড্র করলাম। তো এই বক্ররেখাটি মনে করলাম f(x) বক্ররেখা। এখন এই বক্ররেখাটি কোনো একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পার্টের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে মূলত আমরা নির্দিষ্ট যৌগজীকরণ বা নির্দিষ্ট যৌগজ এই বিষয়টি ব্যবহার করে থাকি। এটা বোঝার জন্য আমরা আরেকটা বিষয় এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। মনে করো ইন্টিগ্রেশন বা সমাকলন বা যৌগজীকরণের একটা লিমিট এখানে দেওয়া আছে। এটাকে বলা হয় নিম্ন লিমিট, এটাকে বলা হয় উচ্চ লিমিট, বা এটাকে লোয়ার অ্যান্ড আপার লিমিট বলা যেতে পারে, আবার এটাকে ইনফেরিয়র অ্যান্ড সুপেরিয়র লিমিটও বলা যেতে পারে। তো সেই লিমিটের মধ্যে দেওয়া আছে f(x) dx। তো এইটার আসলে ফিজিক্যাল মিনিংটা কি, আমরা আগে এই বিষয়টা একটু বুঝে নেব। এখানে এটা দ্বারা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বোঝাচ্ছে। একটা হচ্ছে এ, এটা মানে হচ্ছে x=a একটা রেখা, এবং এই যে বি, যেটাকে আমরা আপার লিমিট বলছিলাম, সেটা দ্বারা আসলে বোঝাবে x=b একটা রেখা। এই দুইটা রেখা কি করবে? এই দুইটা সরল রেখা মূলত আমাদের এই বক্ররেখাকে দুইটা অংশে ভাগ করে ফেলবে। আমরা মনে করে নিচ্ছি যে এই বক্ররেখাটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্কে রয়েছে, সেটা হলো এরকম, এবং আমরা মনে করে নিচ্ছি যে x=a রেখাটি অনেকটা এরকম এবং x=b রেখাটি এরকম। তার মানে এই যে আমরা সরলরেখা এঁকেছি, এটা হলো আমাদের x=a রেখা, এটা হচ্ছে আমাদের x=b রেখা। তো দেখো, এই যে আমরা এই যে কার্ভের আন্ডারে আমরা আসলে যেই পার্টটা দেখতে পাচ্ছি, এইটুকুর ক্ষেত্রফল বের করার যে সিস্টেম বা যে আসলে সিস্টেমটা, সেটাই হচ্ছে এই ইন্টিগ্রেশন অফ a to b f(x) dx। আসলে এইটা বের করা বা এই যেই ক্ষেত্রফলটুকু, এটাকে আমরা জিওমেট্রিকভাবে বের করতে পারি না। আমাদের কি শুধু এটাই ব্যবহার করতে হবে? আমরা কিন্তু পারি। জিওমেট্রিকভাবে আসলে কীভাবে এটার ক্ষেত্রফল আসলে বের করা যায়, খেয়াল করে দেখো। আমরা যদি জিওমেট্রিক্যালি এটার ক্ষেত্রফল বের করতে চাই, আমাদের কাজ কি হবে? আমাদের কাজ করা হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিতে হবে। যে পরিমাণ ক্ষুদ্রভাবে তুমি ভাগ করতে পারো, তার থেকেও বেশি পরিমাণ ক্ষুদ্র ভাগে তোমাকে ভাগ করতে হবে। তো আমরা আপাতত নিজেরা বোঝার জন্য একটা মনে করে নিচ্ছি যে আমরা এইভাবে এরকমভাবে একটা ভাগ করে নিব আর কি। কিন্তু এত বড় বড় হলে হবে না, আমাদেরকে এর থেকেও ছোট এবং আরও ছোট, যদি সম্ভব হয় তার থেকেও ছোট, এবং কত ছোট, এটা একটা কোশ্চেন। সেটার উত্তর আমি এখনই দেব। তো আগে আমরা ভাগ করে ফেলি আমাদের বোঝার সুবিধার্থে। মনে করো আমরা ভাগ করে ফেলছি, অবশ্যই একটা একটার উপর ওভারল্যাপিং হবে না, এরকম আমরা ভাগ করে ফেলছি। আচ্ছা, যাই হোক, মনে করো এই যে ভাগটা করলাম, এই ভাগের সিস্টেমটা কেমন হবে এটা একটু বুঝি আমরা। এই ভাগে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই সবুজ এবং
নীল, এই দুইটা রেখার মধ্যে একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব আছে না, সেই দূরত্বটা এখানেও কিন্তু আছে। এই দূরত্বকে আমরা বলতে চাচ্ছি এইচ। যেই এইচের মানটা হবে টেন্স টু জিরো, মানে শূন্যের কাছাকাছি। তার মানে তোমরা বুঝতে পারছো কত ক্ষুদ্রভাবে আমাদেরকে আসলে এই লাইনগুলো আঁকতে হবে প্রথমে। ওকে, তো এঁকে নিলাম। এখন কথা হচ্ছে এখানে যে লাইনগুলো হয়েছে, কতগুলা লাইন আমরা এখানে নিব, সেই লাইন বা নাম্বার অফ লাইনকে যদি আমরা এন মনে করি, সেই লাইনটা কিন্তু আমাদের ইনফিনিট সংখ্যক হবে, মানে অসংখ্য পরিমাণ। মানে অসংখ্য পরিমাণ তুমি কি করবা, লাইন এখানে নিবা, এবং প্রত্যেকটা লাইন, একটা লাইনের মধ্যে ডিস্টেন্স বা দূরত্বটা কিন্তু শূন্যের কাছাকাছি। ওকে, তাহলে দেখো এই কাজটা করার পরে আমরা কি কাজ করব, এটুকু করার পরে আমরা যদি এইটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল বের করব। তার আগে একটা জিনিস আমরা একটু বুঝে দেখি, এখানে যে সবুজ এবং নীল কালারের দাগ আমরা দিয়েছি, সেটা দিয়ে কি মোটামুটি একটা আয়তক্ষেত্রের মতো লাগছে না? তো খেয়াল করে দেখো, এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু আসলে এফ অফ এ রেখা। ওকে, আর এই যে ডিস্টেন্সটা বা দূরত্বটা, এটা কিন্তু এইচ। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের কিছুক্ষণের জন্য মনে করে নিই এটা আমাদের লেন্থ বা এটা আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, তাহলে কি আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি? এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই প্রথম যে আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলটা হবে এফ অফ এ ইন্টু এইচ, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে দেখো এর পরের যে আয়তক্ষেত্রটা, সেটা আমরা পেতে গেলে কিভাবে পাবো, আমাদের এই যেই এফ অফ এ, সেটার পরিমাণ কি দাঁড়াবে, আর এখানে এইচের পরিমাণটা কি দাঁড়াবে, এটা যদি আমরা কনসিডার করি সেটা দেখবা। আচ্ছা, একটা ব্যাপার আমরা একটু খেয়াল করি, এইটা না ধরে আমরা বরং এটাকে এভাবে লিখি, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ। আচ্ছা, এটি এফ অফ এ আছে, থাক। হ্যাঁ, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি, আমরা পরবর্তী যেই আয়তক্ষেত্র, সেটার ক্ষেত্রফল বের করছি, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ। তারপরে যে ক্ষেত্রফলটা, সেটা বের করতে গেলে কেমন হবে, এফ অফ এ প্লাস টু এইচ ইন্টু এইচ। তারপরের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, সেটা কী হবে, এফ অফ এ প্লাস থ্রাইস এইচ ইন্টু এইচ প্লাস ডট 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 ডট। দেখো প্রথমটার জন্য কোনো এইচ নাই, দ্বিতীয়টার জন্য কি একটা এইচ, তৃতীয়টার জন্য দুইটা এইচ। তার মানে আমাদের যখন nth টার্ম বা লাস্টে যেই পার্টটা হবে, সেটার জন্য কি হবে, এনের থেকে একটা কম এইচ হবে, এবং তার সাথে এইচকে আমরা মাল্টিপ্লাই করব। করার পরে দেখো আমরা ফাইনালি আসলে যেই মানটা পাবো, সেই মানটাই কিন্তু মূলত এই পুরা কি জায়গার ক্ষেত্রফল নির্দেশ করবে। তাই দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা এত কষ্ট করে এতগুলা এরিয়া বা এতগুলো ক্ষেত্রফল বের করার পরেও আমরা যে আসলে যে ক্ষেত্রফলটা পাবো, সেইটা কিন্তু আসলে আমাদের এক্স্যাক্ট যে ভ্যালুটা হওয়া দরকার ছিল, তার থেকে অনেকটাই কী হবে, ব্যবধান বেশি হবে, আমাদের এরর হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এই কারণে আমরা এটাকে ম্যানুয়ালি না করে আমরা যেটা করব, আমরা এই ইন্টিগ্রেশন ব্যবহার করব, যেখানে কি হয়েছে, আমাদের একটা দুইটা লিমিট দেওয়া থাকবে, যার ফলে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলব। এখন তোমাদের মনে মনে চিন্তা হচ্ছে যে স্যার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, কিন্তু এটা তো মনে হয় অনেক কঠিন হয়ে গেল, কারণ দুইটা লিমিট দেওয়া আছে। আসলে এই লিমিট দেওয়ার জন্যই আমাদের ইন্টিগ্রেশনটা আরও এক ধাপ কমে গেল বা সহজ হলো, বা আসলে প্রসিডিউরটা কী হবে, সেটা নিয়ে আমাদের এর পরের পার্টটা আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে এই ইন্টিগ্রেশনের ব্যাপারটা বা এই নির্দিষ্ট যোগজের ব্যাপারটা, ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে, এটা আমরা একটু দেখব। তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কোনো আমরা একটা উদাহরণ নিয়ে নিই। মনে করো আমরা নিলাম ধরো এক্স স্কোয়ার ডিএক্স, এখানে ধরো আমরা লিমিট দিয়ে দিলাম 2 থেকে 5। তো তোমরা কি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে পারবে না? এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা কী জানি, এটা আসলে এক্স টু দি পাওয়ার এন এর একটা ফর্মুলা হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে কি পাই দেখো, এক্স টু দি পাওয়ার 3/3। যে কাজটা তোমরা কিন্তু অনেকবার করে এসেছো এবং খুব ইজিলি করে এসেছো, এখানে অবশ্যই আমাদের কোনো সমস্যা নাই, আমরা জানি। তারপরে আমরা কি করতাম, +c দিতাম, সেই +c আমরা দিব না দিয়ে এখানে ভ্যালু
বসিয়ে দেব 5 2। তারপরে কাজটা কি? তারপরে কাজটা হচ্ছে এই যে 5টা সেটা আমরা এক্সের এখানে বসাবো, তারপরে যে 2টা সেটা এখানে বসাবো। বাট যখন এইটা বসাবো সেইটা বসানোর পরে পরেরটার আগে একটা মাইনাস আমরা দিব। কিভাবে খেয়াল করো, এক্স এর জায়গায় আমরা বসাচ্ছি কত 5, তো 5^3/3 মাইনাস 2^3/3। এখন তুমি এটাকে অবশ্যই ক্যালকুলেশন করবে, করে যা পাবা সেটাই আমাদের আনসার হবে। কিন্তু তোমাদের মনে একটা কোশ্চেন অবশ্যই এসেছে, কেন আমরা সি ব্যবহার করলাম না? দেখো, এই সি ব্যবহারটা না করার পিছনে একটা সুন্দর কারণ আছে। সেটা যদি আমরা ধরে নিই, এটাও আমাদের 2 থেকে 5 হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু দেওয়া, আর আমাদের এখানে যে ফাংশন এফ অফ এক্স ছিল সেটা ধরো আমাদের e⁴x দেওয়া আছে। সে ফর এক্সাম্পল আমরা এটা ধরে নিচ্ছি আর কি। তাহলে দেখো, এখানে আমাদের e⁴x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এক্স্যাক্টলি e⁴x। তো আমরা e⁴x করে নিলাম, প্লাস কি আসবে একটা সি, যেটা আমরা এতদিন ধরে শিখে এসেছি, একটা সমাকলন বা যোগজীকরণ করার পরে একটা সমাকলনী বা যোগজীকরণের ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন যে নতুন নিয়ম শিখলাম সেটা কি, এই লিমিটিং ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে এই লিমিটিং ভ্যালুগুলা এক্সের জায়গায় বসে যাবে। তাহলে বসালে তুমি পাবে হচ্ছে e⁵ প্লাস সি, তারপরে আমাদের সূত্র হলো মাইনাস, তারপরে এবার এইটা বসাও, তাহলে e⁴2 প্লাস সি। তাহলে দেখো e⁵ প্লাস সি মাইনাস ই স্কোয়ার মাইনাস সি, তাহলে e⁵ মাইনাস ই স্কোয়ার, এইটাই হচ্ছে আনসার। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে সি এবং সি ক্যান্সেল হয়ে গেছে। তার মানে আমরা যখনই আসলে নির্দিষ্ট যোগজ করি তখন আর সি প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। কারণ কি, তারা এখানে আমরা যদি প্রয়োগ করিও তাহলে তারা আসলে কেটে যাবে। তাই আমি দেখো এখানে কিন্তু সি ব্যবহারটা করে নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের যোগজীকরণের সিস্টেম, যেখানে আসলে আমরা মোটামুটি সব কাজ করেই ফেলেছি। সমাকলনে আমরা যা শিখেছি আসলে 10G এর আগ পর্যন্ত, সেগুলোই তোমাদের মেইন পড়া। এর সাথে অবশ্যই কিছু নতুন নতুন ম্যাথ থাকবে, কিন্তু মেইন কাজটা কি এখানকার বা এই চ্যাপ্টারের মেইন যে বিষয়টা সেটা হলো এই লিমিটিং ভ্যালু তুমি বসাতে পারছো কিনা, আর নাম্বার 2 হচ্ছে তুমি সি এখানে ব্যবহার করছো কিনা। সি ব্যবহার করলেও হবে, না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা 2-1টা ম্যাথ দেখি। আমাদের প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেটা হলো প্রশ্ন নাম্বার 10। এখানে দেওয়া আছে যোগজটির মান নির্ণয় করতে হবে। যেমন যোগজটি আছে হলো এরকম, যে যার লোয়ার এবং আপার লিমিটটা হচ্ছে 0 এবং π/4, আর এখানে dx/1 প্লাস sin x। দেখো, এই ধরনের সমস্যা যখন আমাদের দেওয়া থাকবে, আমরা কিন্তু এর আগে জানি যে এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়, সেটা আগে করে নিব। করার পরে তারপরে এই লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এই অঙ্কটির সমাধান কেমন হতে পারে? এটা সমাধানটা এমন হতে পারে, 0 to π/4 dx1 প্লাস sin x। এই ধরনের সমস্যাগুলো যখন আসে, আমরা দেখো এটা কিন্তু সরাসরি আমরা কোনো ইন্টিগ্রেশনের যে পার্টটা বা যোগজীকরণের যে বিষয়টি আমরা সরাসরি কিন্তু করতে পারি না। এই কারণে এটাকে কী করতে হয়, বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে, দ্যাট ইজ লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে কি করব আমরা এখানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে লব এবং হরকে গুণ করে দেব। 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, এবং সবার শেষে অবশ্যই ডেক্স দিয়ে দেব। দেখো, আমরা এখানে এসে যে ব্যাপারটি পেলাম সেটা হচ্ছে আমাদের লবে কিছু করার নেই, আমরা লবটাকে রেখে দিই, কিন্তু এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির একটা কি ফর্মুলা এসে গেছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে কী লেখা যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তোমরা কি জানো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কী লেখা যাবে? অবশ্যই কজ স্কোয়ার এক্স। কেন? ভেরি গুড, কারণ হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সটা হবে হলো কজ স্কোয়ার এক্স, আর এখানে 1 মাইনাস সাইন এক্সটা থেকে যাবে।
আচ্ছা, এরপরের যে ধাপটি সেখানে আমরা কি করব বলো তো, 1/cos স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্সটা লিখব। কী করলাম আমরা আসলে ভেঙে দিলাম এটাকে। আচ্ছা, এখন এখান থেকে বলো তো 1/cos স্কোয়ার এক্সকে কী লেখা যাবে? 1/cos স্কোয়ারকে কী লেখা যেতে পারে? 1/cos স্কোয়ারকে লেখা যাবে sec স্কোয়ার এক্স। আর এখানে দেখো সাইন এক্স আর এখানে আছে কজ এক্স, তাহলে সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে ট্যান এক্স, আর একটা কজ এক্স আছে না, তাহলে 1/cos এক্স কী হবে? সেক এক্স। তাহলে এটাকে লেখা যাবে সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। সবাই কি বুঝতে পেরেছো? সাইন এক্স বাই কজ এক্স হবে হচ্ছে ট্যান এক্স, আর আরেকটা কজ এক্স যেটা থাকলো সেটা 1/cos এক্স হবে হলো সেক এক্স। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কেমন হয়? সেক স্কোয়ার এক্স ডিএক্স আবার হয় কত? সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। তাহলে তোমরা সবাই জানো যে সেক স্কোয়ার এক্সকে যখন আমরা যোগজীকরণ করি আমরা পাই কি? অবশ্যই ট্যান এক্স। কিন্তু যেহেতু এখন আমাদের কি এই যে নির্দিষ্ট যোগজীকরণ, এই কারণে আমরা 0 থেকে π/4 এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নেব, মাইনাস এটা দেখো সেক এক্স ইন্টু ট্যান এক্স। আমরা জানি এটাকে ইন্টিগ্রেশন করলে পরে অবশ্যই সেক এক্স আসে, আমরা লিখে দিলাম। তাহলে এখন দেখো ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কী হবে বলো তো? ট্যান π/4 মাইনাস ট্যান 0 মাইনাস সেক π/4 মাইনাস সেক 0। তাহলে ট্যান π/4 দ্যাট মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে কত? 1, আর ট্যান 0-এর ভ্যালু 0। আবার দেখো সেক π/4 যেটা, সেটার ভ্যালু কত মনে আছে? না মনে থাকলে দেখো cos 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে দেখো এটা হবে হচ্ছে √2 মাইনাস সেক 0-এর ভ্যালু কত? যদি cos 0-এর ভ্যালু 1 হয়, সেক 0-এর ভ্যালু কত? অবশ্যই 1, কারণ 1/1 1ই হবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 1 মাইনাস 0 মাইনাস √2 প্লাস 1। তাহলে এই 1 যোগ করলে হয় 2 মাইনাস √2। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যোগজ যেটা দেওয়া আছে, এই যোগজের উত্তর হবে এটাই। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে আমার মনে হয় তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটা একটু দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের শেষ সমস্যাটি এমন যে যোগজটির মান নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে cos কিউব এক্স ডিএক্স। এটাকে আমাদের কি করতে হবে? আসলে মান নির্ণয় করতে হবে, যেখানে দুইটা লিমিট দেওয়া আছে 0 to π/2। দেখো এই ধরনের সমস্যা যখন আমাদের থাকবে, এটাকে সমাধান করার সিস্টেমটা কি? এটাকে আমরা এভাবে করে করতে পারি যে সমাধান তো এখানে আছে, সমাধানটা আমরা এভাবে লিখব যে 0 to π/2 cos কিউব এক্স ডিএক্স। দেখো cos কিউব এক্সকে আমরা কিন্তু আসলে সরাসরি এটাকে সমাকলন বা যোগজীকরণ করতে পারি না, কিন্তু একটা ব্যাপার খেয়াল করো, আমাদের কিন্তু একটা ফর্মুলা আছে 4 cos কিউব এক্স। বলতে পারবে ফর্মুলাটি কি? ফর্মুলাটি হচ্ছে cos 3x প্লাস 3 এক্স্যাক্টলি থ্যাংক ইউ cos x। 4 cos কিউব এক্স ইকুয়াল টু cos 3x প্লাস 3 cos x। এটা আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে শিখেছি। এই সূত্রটা যদি আমরা আসলে এখানে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে এই ধরনের ম্যাথ সমাকলন বা যোগজীকরণ করাটা অনেকটাই সহজতর। এই জন্য আমাদের 4 লাগবে প্রথম কাজ। তো 4-এর জন্য আমরা কি করব? এখানে একটা 4 নিব এবং কি সামনে একটা 4 দিয়ে দেব। তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পাচ্ছি? 1/4 এই 4 cos কিউব এক্সকে আমরা আসলে লিখতে পারি cos
thrice x প্লাস 3 cos x, তাই না? এখন দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি লেখা যাবে? cos thrice x dx 3 cos x dx। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, cos 3x dx। আমরা এখানে আবার একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ cos ax কে যদি আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি তাহলে দেখো এটার একটা ফর্মুলা হচ্ছে sin x ভাগ a। অবশ্যই তোমরা এই ফর্মুলাটি সম্পর্কে অবগত। তাহলে এটাকে লেখা যেতে পারে এইভাবে যে sin thrice x ডিভাইডেড বাই 3। যেহেতু এখানে একটা লিমিট আছে সো আমরা লিমিটটা দিয়ে দিব π/2 0। এখানেও দেখো 3টা যেহেতু আমাদের কনস্ট্যান্ট সো 3টাকে আমরা সামনে নিয়ে আসলাম। cos x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তোমরা সবাই জানো cos x dx কে ইন্টিগ্রেশন করা মানেই মূলত sin x প্লাস c আকারে কিছু আসে, কিন্তু যেহেতু এটা কি ডেফিনিট ইন্টিগ্রাল, যেখানে কি আমাদের ইন্টিগ্রাল ভ্যালু বা লিমিটগুলা দেওয়া আছে, তাই আমরা এটাকে করব sin x, যেখানে এটা π/2 থেকে 0। শিক্ষার্থীরা এখন যদি আমরা এখানে আসলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কি পাই দেখা যাক। ভ্যালুটা বসালে আমরা এখানে 1/4 থাকে এবং 3টাকে যদি আমরা নিয়ে আসি তাহলে 4 × 3 ধরো আমরা লেফটে নিয়ে আসলাম, তাহলে এখানে লেখা যাবে sin 3 × π/2 মাইনাস sin 0। এখানেও দেখো 3/4 sin π/2 মাইনাস sin 0। কী করলাম আমরা এখানে? আমরা এখানে এই যে লিমিটিং ভ্যালু যেগুলো, লিমিটিং ভ্যালুগুলো এখানে আসলে কি করেছি? বসিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 1/4 × 3 দ্যাট ইজ 12। দেখো sin 3 π/2 এটার ভ্যালু কত হতে পারে? আমরা একটা জিনিস একটু দেখে আসি। আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে π/2 sin π/2 দ্যাট ইজ sin 90 ডিগ্রি ভ্যালু তো 1, কিন্তু 3 π/2 বলতে আসলে এটা কি রিপ্রেজেন্ট করছে খেয়াল করো। এখান থেকে 1 π/2, 2 π/2, 3 π/2 দ্যাট ইজ এই পয়েন্টটা। তো এখানে কি অবশ্যই সাইনের ভ্যালু কি হবে? নেগেটিভ হবে, এই জন্য এটার ভ্যালু হবে কি -1। তারপরে মাইনাস sin 0 মানে -0 প্লাস 3/4 sin π/2 মানে হচ্ছে 1 -0। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি -1/12 আর এখানে পাচ্ছি +3/4। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এটা হবে 12 হবে হচ্ছে আমাদের কি লসাগু, তাহলে এখানে পাবো হচ্ছে -1 + 9, তাহলে কত হচ্ছে 8 / 12। এটাকে একটু কাটাকাটি করো, 2/3। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কি উত্তর। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত নির্দিষ্ট যৌগজ এই অধ্যায়ের কিছু বেসিক দেখলাম এবং 2টা ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করলাম। তোমরা সবাই অবশ্যই বাসায় বসে অঙ্কগুলো ভিডিওটি দেখার সাথে সাথে করার চেষ্টা করবা। সমস্যা হলে অবশ্যই সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করবা। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। বেস্ট অফ লাক।